আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক ফরেস্ট অফিসার তার পরিবার নিয়ে শহরে সুখে শান্তিতেই বসবাস করত, কিন্তু হঠাৎ করে তার প্রমোশন হয় শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতরে ছোট্ট একটা গ্রামে। পরিবারকে নিয়ে সেখানে যাওয়ার পর থেকে তার পরিবারের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ভয়ানক ঘটনা। তারা জানতে পারে তারা যেই বাড়িটিতে উঠেছে সেটা অভিশপ্ত। প্রত্যেক মাসের শেষ শুক্রবারে তাদের সাথে ঘটতো সব ভয়ানক ঘটনা। কেন মাসের শেষ শুক্রবারে এমন ঘটনা তাদের সাথে ঘটতো তা জানতে হলে দেখতে হবে এই মুভিটি, যার নাম ছিল ফাদার হান্টেড হাউস। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি ছেলে একটি বাড়িতে আসে। ছেলেটির নাম ছিল সামির। বাড়ির ভেতর ঢুকে সে দেখতে পায় দেয়ালে অনেক টিকটিকি। ছোটবেলায় সামির এবং তার পরিবারের সাথে ঘটে যায় অনেক ভয়ানক ঘটনা। এটি সে এখানে আমাদের বলতে থাকে। দৃশ্য চলে যায় অতীতে। 1992 সালের ঘটনা আমরা দেখতে পাই, যেখানে সামির লুকিয়ে লুকিয়ে অন্য বাচ্চাদের রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলা দেখছিল। সেখানকার একটি বাচ্চা ডাক দিয়ে তাকে বলে, আমাদের সাথে খেলতে এসো। সামির বলে সে এখন খেলবে না, তার গাড়িতে একটি ব্যাটারি নেই। আসলে আমরা জানতে পারি তার তো এরকম কোনো গাড়ি ছিল না, কারণ ওই গাড়িগুলো ছিল তখনকার দিনের জন্য অনেক বেশি দামি। তার বাবার তো ওই রকম গাড়ি কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। সে তখন বাড়িতে যায়। সেখানে আমরা তার বাবা জোকো, তার মা, তার বোন এবং তার বোনের হাজবেন্ডকেও দেখতে পাই। আমরা জানতে পারি তার বোনের হাজবেন্ড তাদের সাথে তাদের বাড়িতেই থাকে, যেটাকে আমরা ঘর জামাই বলি আর কি। সেখানে আমরা দেখতে পাই সামিরের বোন লিসা প্রেগনেন্ট, তাই তার হাজবেন্ড দেবু কোনো কাজই করতো না। এখানে জোকো জানায় তার প্রমোশন হয়েছে, তাকে 1 বছরের জন্য অন্য জায়গায় কাজ করতে হবে এবং পরিবারকে নিয়ে সেখানে গিয়েই থাকতে হবে। জোকো সামিরকে বলে তোমাকেও নতুন স্কুলে যেতে হবে। এটা শুনে সামিরের অনেক মন খারাপ হয়ে যায়। সে অন্য স্কুলে যেতে চায় না, কারণ এই স্কুলে তার অনেক বন্ধু বান্ধব ছিল। সামির সেখান থেকে রাগ করে ঘরে চলে যায়। সামিরের মা তার কাছে যায়। সে গিয়ে বলে, এখন তো তোমার বাবার কাছে এত টাকা পয়সা নেই, সেখানে গেলে তোমার বাবা অনেক টাকা পাবে, আর টাকা পেলে তোমার বন্ধুদের থেকেও তোমাকে আরো অনেক দামি গাড়ি কিনে দিব। এটা শুনে তো সামির অনেক খুশি হয়ে যায়। সামির বলতে থাকে আমাকে কিন্তু 5টা গাড়ি কিনে দিতে হবে। তার মা তাকে বলে এতগুলো গাড়ি না দিতে পারলেও একটা অনেক দামি দেখে গাড়ি কিনে দিব, কিন্তু তার জন্য তোমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। সামির বলছিল এতদিন কিভাবে অপেক্ষা করব। তার মা বলছিল ভালো কিছু পাওয়ার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। এর পরদিন আমরা দেখতে পাই সবাই মিলে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। সেখানে যাওয়ার আরো একটা ভালো দিক ছিল যে লিসার হাজবেন্ড দেবু তো কিছু করতো না, দেবও সেই জায়গায় গিয়ে কাজ করতে পারবে। আমরা দেখতে পাই ঘরের সব মালপত্র নিয়ে একটা গাড়ি দিয়ে দেবু ও লিসা যাচ্ছিল, আর অন্য একটা বাইক দিয়ে সামির এবং তার বাবা মা যাচ্ছিল। চাকরিটা যেহেতু ছিল জঙ্গল পাহারা দেওয়ার, তাই তাদের বাসাটাও ছিল জঙ্গলের ভেতরে। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ করেই রাস্তার মধ্যে তাদের বাইকটা বন্ধ হয়ে যায়। সামিরের বাবা বলে এখন তাদের হেঁটে হেঁটেই বাকিটা পথ যেতে হবে। সেখানে সামিরের মা দূরে একটা গাছে অদ্ভুত কাউকে বসে থাকতে দেখতে পায়, যেটা ভয়ানক সুরে গান গাইছিল। জোকো বলছিল ওইদিকে তাকানোর দরকার নেই, এটা কোনো পাগল হতে পারে। বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। সেই বাড়িতে যাওয়ার পর সামির দেখতে পায় বাড়ির পাশেই একটি জেলখানাও রয়েছে। এমন একটা পরিবেশে এসে তাদের বাড়ির পাশেও কোনো বাড়ি না থাকাতে আবার এই জেলখানাটা দেখে তারা সবাই একটু ভয় পেতে থাকে। সেখানে যখন বাড়ির জিনিসপত্র নামাচ্ছিল তখন লিসাকে তার মা বলে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি বাড়ির ভেতরে যাও, এই সময় কোনো ভারী জিনিসপত্র তুলতে হয় না। সেখানে 2জন লোক চলে আসে। তারা ছিল জোকোর কলিগ সুজাং ও কাসনো। তারাও জোকোর সাথে কাজ করবে। তাদের বাসা অন্য জায়গায়। আজকে জোকোরা নতুন এখানে এসেছে, তাই তারা খোঁজ খবর নিতে এসেছে। তারা বলছিল আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমরা দুঃখিত, কারণ আজকে ক্লেমন ফ্রাইডে নাইট। জোকো জানতে চায় ক্লেমন ফ্রাইডে আবার কি। তারা বলতে থাকে মাসের শেষ শুক্রবার ক্লেমন ফ্রাইডে নাইট আসে। এই গ্রামের সবাই বিশ্বাস করে এই রাতে তাদের আপন মানুষজন যারা মারা গিয়েছে তারা নিজেদের পরিবারের সাথে দেখা করতে আসে, মানে তাদের আত্মা বলা যায়। 2 বন্ধু এইসব বলছিল আর অনেক ভয় পাচ্ছিল। তারা বলতে থাকে আজ তো শুক্রবার, আজ কোনো কাজ নেই আমাদের, আজকে আমাদের অফ ডে, এখন আমরা চলে যাই। সেখানে সামিরের বাবা বলছিল আজকেও আমাদের ডিউটি করতে হবে, কারণ চোরেরা আজকে বের হবে চুরি করার জন্য। তাদের জন্য এই রাতটাই চুরি করার জন্য উপযুক্ত সময়, কারণ আজকে ভয়ে অনেকে বের হবে না। সেখানে লিসা তাদের জিজ্ঞেস করে এই জেলখানাটি কিসের। 2 বন্ধু বলে জঙ্গল থেকে যারা কাঠ চুরি করতো তাদেরকে এখানে সাজা দেওয়া হতো,
জোকো বলছিল এখানেই বেশি অপরাধ হয়, তাই আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আজ থেকে আমরা ডিউটি শুরু করে দিব। দৃশ্য চলে যায় ঘরের ভেতরে। সেখানে লিসা দেবুকে বলছিল এই ঘরের মধ্যে আমার জানি কেন ভয় ভয় লাগছে। দেবু তাকে বলে এইসব উল্টাপাল্টা কথা না বলে আমাকে তো একটু কাজে সাহায্য করতে পারো। তখন লিসা কাজে ফাঁকি দেওয়ার জন্য বলে তার শরীরটা খারাপ লাগছে। এটা বলে সে আর কোনো কাজ করে না। লিসা বিছানায় শুতে গিয়ে একটা মরা টিকটিকি দেখে অনেক ভয় পেয়ে যায়। দেবু এসে টিকটিকিটাকে বাহিরে ফেলার জন্য যায়। তখন তার থেকে একটু দূরেই আমরা একটা ভয়ানক অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, কিন্তু সেটা দেবু দেখতে পায় না। আমরা দেখতে পাই এই বাড়িরই আরেকটা রুমে সুজাং এবং কাসনু ছিল, কারণ আজকে ক্লেমন ফ্রাইডের রাত, তাই তারা বাড়িতে যেতে পারেনি। জোকোর বাড়িতে আজকে তাদের থাকতে হবে। রাতে যখন সামির ঘুমিয়েছিল হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দ পেয়ে। তখন সামির তার মাকে ডেকে তোলে, বলে বাহির থেকে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে। তখন তার মা তাকে নিয়ে বাহিরে যায় বিষয়টা দেখার জন্য। এদিকে জোকোর দুই কলিগও শুনতে পাচ্ছিল যে বাহিরে অদ্ভুত কিছু আওয়াজ হচ্ছে। তাদের তো ভয় পেলে হবে না, তাদের উপর তো পাহারা দেওয়ার দায়িত্ব ছিল। তখন তারা সাহস করে বাহিরে বের হয় দেখার জন্য। এদিকে আমরা দেখতে পারি সামিরের মা জেলের ভেতর থেকে কতগুলো চুল খুঁজে পায়, কিন্তু সে দেখতে পায় না তার সামনেই জেলের ভেতরে ভয়ানক একটা আত্মা দাঁড়িয়ে আছে। তখনই সেখানে চলে আসে কাসনু। সে এসে দেখতে পায় সেখানে সামির এবং তার মা ছিল। কাসনু জিজ্ঞেস করে এত রাতে আপনারা এখানে কি করছেন? সামিরের মা বলে কোনো একটা শব্দ শুনে সেটা দেখতেই আমরা এখানে এসেছিলাম, যেটা এই জেল থেকেই আসছিল। তখনই সেখানে আজকের মতো ডিউটি শেষ করে চলে আসে জোকো। জোকোর সামনেই দাঁড়িয়ে ছিল সেই ভয়ানক আত্মাটা, কিন্তু জোকো সেটা দেখতে পায় না। এই বিষয়টাকে পাত্তা না দিয়ে তারা ঘরে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। দেবু সহ সবাই কাজে বের হয়ে যায় আর নতুন স্কুলে যাওয়ার জন্য রেডি হয় সামির। তখন সেখানে সালামত নামের একটা লোক আসে, যে কিনা তাদের কাছে তেল বিক্রি করার জন্য আসে। লিসাকে তার মা টাকা দেয় তেল আনার জন্য। সালামত লিসাকে বলে তোমরা কি এখানে থাকার জন্য এসেছো? লিসা বলে হ্যাঁ। তখন সালামত লিসাকে বলে এখনো অব্দি এই জায়গায় অনেক মানুষের মৃত্যু হয়েছে, সেটা কি তোমরা জানো? জায়গাটা কিন্তু একদমই ভালো না। এই কথা শুনে লিসা অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখানে লিসার বাবা চলে আসে। সে কিছু একটা বাড়ি থেকে নিতে ভুলে গিয়েছিল, তাই সে আবার বাড়িতে আসে। সে সালামতকে বলে এসব ফালতু বিষয়ে সে যেন আর কোনো কথা না বলে। জোকোর মনে হচ্ছিল এইসব বিষয়ই কাকতালীয়। এদিকে আমরা দেখতে পাই সামিরকে নতুন স্কুলে নিয়ে যাচ্ছিল সামিরের মা। পথে একটা কবরস্থানের উপর একটা বটগাছ ছিল, যার উপরে বসেছিল একটা ভয়ানক আত্মা, যাকে দেখতে পায় সামির। যাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এদিকে বাড়িতে লিসা শুকনো কাপড়গুলো তুলছিল। একটা সাদা কাপড়ের মধ্যে একটা হাতের ছাপ দেখতে পায় সে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। সে আরো অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় সেটা নিমিষের মধ্যে গায়েব হয়ে গিয়েছে। তখনই সামনের জেল থেকে চিৎকার করে কেউ একজন সাহায্য চাইতে থাকে। লিসা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই তার হাজবেন্ড তাকে আটকে ফেলে। আর হাজবেন্ড তাকে বলছিল তোমার এই সময় বাহিরে এইভাবে ঘোরাফেরা করা উচিত নয়। এসব বলে তাকে ঘরে নিয়ে যায় তার হাজবেন্ড। এরপর সময় চলতে থাকে, তাদের সাথেও ঘটতে থাকে নানা ধরনের আজব ঘটনা, যাতে তারা বুঝতে পারে এইবার নিয়ে যেসব কথা আছে তা আসলেই সত্যি। এতদিনে খুব বেশি ভয়ানক ঘটনা ঘটেনি তাদের সাথে, কিন্তু একদিন সব ওয়ার্কাররা যখন কাজ করছিল তখনই হঠাৎ করে সুজাং পজেস হয়ে যায়। সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। তখনই কাসনু এসে তাকে অনেক মারতে থাকে, আর এই মারের কারণে সুজাং স্বাভাবিক হয়ে যায়। তার জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফেরার পর কিছুই তার মনে ছিল না, কিন্তু মারার কারণে তার শরীরে অনেক ব্যথা ছিল। সে কাসনুকে জিজ্ঞেস করে আমার শরীরে ব্যথা হলো কিভাবে রে? কাসনু তাকে আর কিছুই বলে না। এদিকে জোকোর বউ বলছিল এই বাড়ি আমাদের জন্য মোটেও ঠিক নয়, আমাদের বাচ্চাদের জন্য ঠিক নয়। এখানে কিছু না কিছু তো রয়েছেই যেটা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু জোকো এইসব বিষয় কিছুতেই মানতে চাইছিল না। সে বলছিল আমাদের সাথে উপরওয়ালা আছে, তিনি আমাদের রক্ষা করবে। তাদের এসব কথা কাটাকাটির মাঝে সামির এসে বলে আমি কিন্তু এইভাবে বাড়ি ফিরে যাব না, আমার গাড়ি লাগবে। তুমি বলেছিলে এখানে আসলে আমাকে ভালো একটা রেসিং কার কিনে দিবে। আমার বন্ধুদের গিয়ে দেখাতে হবে যে আমারও একটা রেসিং কার হয়েছে। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আমি যেভাবেই হোক তোমাকে গাড়ি কিনে দিব, তা হবে সব থেকে দামি গাড়ি। তখনই সামির কাসনু আর সুজাং এর কাছে আসে এবং বলে আমাদের এই বাড়িতে কি সমস্যা আছে তোমরা কি তা জানো? যদি জেনে থাকো তাহলে আমাকে বলো, কারণ এইসব বিষয়ের জন্য আমার বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। সুজাং আর কাসনু তো এই বিষয়টা ভালো করে জানতো না, তাই তারা তিনজন মিলে যায় সালামতের কাছে। সালামতের কাছে এই বিষয়ে জানতে চাইলে সালামত বলতে থাকে তাদের বাড়িতে ঘটে যাওয়া কাহিনীটা। অনেক বছর আগে এখানে একটা ফরেস্ট অফিসার তার পরিবার নিয়ে আসে। পাশের গ্রামে একটা মেয়ে ছিল যার নাম ছিল রুকমিনী। সেই অফিসার ও রুকমিনী মেয়েটার মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে যায়, যার কারণে রুকমিনী প্রেগনেন্ট হয়ে যায়। মেয়েটা যখন তার অধিকার চাইতে সবাইকে জানাতে সে এই অফিসারের বাচ্চার মা হতে চলেছে, তখনই অফিসার এক
একদম পাল্টে যায়। সে বলতে থাকে এই মেয়েটি আমার বৈবাহিক জীবন খারাপ করতে চাইছে, আমাকে সে ফাঁসাচ্ছে, তার চরিত্র খারাপ, এমন আরো খারাপ কথা বলে লোকজনকে ভুলভাল বুঝিয়ে সে মেয়েটাকে জেলখানায় বন্দি করে দেয় আর শাস্তি হিসেবে মেয়েটার আঙুল কেটে দেয়। 1 বছর পর জেলখানার ভেতরে রুক্মিণী অনেক কষ্ট করে একটা বাচ্চা প্রসব করে, কিন্তু কিছুদিন যাওয়ার পর বাচ্চা সহ মেয়েটাও মারা যায়। আর তারা যেদিন মারা গিয়েছিল সেদিনটাও ছিল মাসের শেষ শুক্রবার। আর এরপর থেকেই সেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। এই বিষয়টা সামির তার বাবাকে গিয়ে বলে, কিন্তু তার বাবা বলে আমি সারা রাত ডিউটি করে এসেছি, এসব ফালতু কাহিনী শোনার জন্য না, আমি এখন ঘুমাবো। এসব বলে সামিরকে স্কুল খরচের জন্য টাকা দিয়ে চলে যায়। সেখানে তখন তার মা এসে তাকে জিজ্ঞেস করে তোমার বাবা টাকা দিয়েছে? সামির বলে না, টাকা দেয়নি। তখন তার মাও আবার তাকে টাকা দেয়। এদিকে আমরা দেখতে পাই তারা 4 জন যখন রাতে পাহারা দিচ্ছিল আগুনে কাঠ দেওয়ার জন্য, কাঠ আনতে গেলে সুজাং দেখতে পায় তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে তখন উপরের দিকে তাকায়, তার সামনে ভয়ঙ্কর একটি আত্মাকে দেখতে পায়, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দূরে পড়ে যায়, উল্টাপাল্টা বলতে শুরু করে। সবাই মিলে তাকে সামলানোর চেষ্টা করে। রাতে যখন লিসা পানি গরম করছিল তখন তার পাশ দিয়ে দেবু বাথরুমে চলে যায়। তখন লিসা ভাবে দেবু হয়তো কাজ থেকে ফিরে এসেছে, তাই সে গরম পানি নিয়ে যায় বাথরুমে যাতে দেবু গোসল করতে পারে। কিন্তু সেখানে দেবু তো ছিলই না। বাথরুম থেকে বের হওয়ার সময়ই সামনে চলে আসে দেবু। লিসা বলে তুমি বাহিরে গেলে কখন? দেবু কিছু না বলেই আবারও বাথরুমে ঢুকে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দেবু বের হয় না। তখনই লিসার মা বাথরুমে যাওয়ার জন্য আসে এবং লিসাকে বলতে থাকে আরে তুমি এইভাবে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? লিসা বলে দেবু বাথরুমে গিয়েছে। তার মা বলে আরে কি বলছো এইসব? আমি তো মাত্রই দেখে আসলাম, সে তোমার বাবার সাথে জঙ্গল পাহারা দিচ্ছে। এখন এটা শুনে তো লিসা অনেক ভয় পেয়ে যায়। রাতে যখন লিসা ঘুমাচ্ছিল হঠাৎ করেই কিছু আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ঘুম চোখে যখন পাশের রুমে যায় দরজা খুলতেই সে দেখতে পায় শুয়ে রয়েছে সে নিজে, তার ভাই আর তার মা তার পাশেই মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে এবং একটা ভয়ানক আত্মা তার পেট থেকে বাচ্চা টেনে বের করতে চাইছে। এটা দেখে তো সে চিৎকার দিয়ে বসে। আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল, যেটা দেখে সে ঘুম থেকে উঠে পড়ে এবং তার মাকে দেখে সে আরো ভয় পেয়ে যায়, কারণ তার মা মুখে ফেস প্যাক লাগিয়ে রেখেছিল। এখানে তাদের চিৎকার শুনে সেখানে চলে আসে দেবু ও জোকো। লিসা সবকিছু তাদেরকে বলার পর দেবু বলে চিন্তা করো না, এইসব তোমার স্বপ্ন ছিল, অন্য কিছু না, ভুলে যাও এইসব। যতই তারা বলুক এসব কিছু না, কিন্তু তারাও বুঝতে পারে এখানে কিছু আছে। তাই পরের দিন সকালে লিসার মা বাড়ির আশেপাশে সাধারণ একটা রিচুয়াল করতে থাকে যেন সব অশুভ শক্তি থেকে তারা বাঁচতে পারে। কিন্তু সেখানে দেখতে পাই জোকো এসবে মোটেও রাজি ছিল না। তাদের মাঝে আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সামির স্কুল থেকে এসেই শুনতে পায় তার বাবা মা ঝগড়া করছে। তখন সে ঘরে না গিয়ে বাইরে বসে থাকে। সেখানে লিসা আসে আর তাকে বলতে থাকে এসব তোমাকে শুনতে হবে না, চলো আমরা বাইরে ঘুরে আসি। এটা বলে তাকে নিয়ে জঙ্গলের দিকে যায়। কিন্তু আমরা দেখতে পাই লিসা তো বাড়িতেই রয়েছে। তাহলে সামির সাথে কে ছিল এটা? সামির দেখতে পায় তার বোনের পা দিয়ে রক্ত পড়ছে। বোনের দিকে চাইতেই সে দেখতে পায় এটা তো তার বোন ছিলই না, সেটা ছিল একটা ভয়ানক আত্মা। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় জঙ্গলের দিকে। এদিকে রাত হয়ে যায়, কিন্তু সামির এখনো বাসায় না ফেরায় সবাই অনেক টেনশন করতে থাকে। তার মা অনেক চিৎকার করছিল তার জন্য। সেখানে কাসনু বলছিল এটা হয়তো সেই আত্মারই কাজ। চোকো বলছিল চলো সবাই মিলে সামিরকে খুঁজতে যাই। সবাই মিলে সামিরকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু খুঁজে পায় না। সুজাং আর কাসনু যায় সালামতের কাছে। বিষয়টা বলার পর সালামতও চিন্তিত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই একটা কবরস্থানের মধ্যে সামির এসে পৌঁছায়। সেখানে একটা বটগাছের ওপর একটা ভয়ানক আত্মা অদ্ভুত সুরে গান গাইছিল। তখন পেছন থেকে চলে আসে সালামত। সামির গাছের মধ্যে থাকা সেই আত্মাটিকে দেখিয়ে বলছিল এটা কি, কিন্তু সালামত তাকে সেদিকে তাকাতে মানা করে, বলে সেদিকে তাকালে তোমার ক্ষতি হবে। সে একটা তাবিজ দেয় সামিরকে আর বলে এটা তোমার সাথে রাখবে, তাহলে তোমার আর কোনো ক্ষতি হবে না। এখন তুমি বাড়িতে চলে যাও, কিন্তু এখানে যা ঘটেছে বা আমার যে তোমার সাথে দেখা হয়েছে এটা তুমি কাউকেই বলবে না। সালামত তাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে সবাই তাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারা বলছিল এভাবে আর কখনো সে যেন না বলে কোথাও না যায়। এখানে বলে রাখি এই অদ্ভুত ঘটনাগুলো কিন্তু মাসের শেষ শুক্রবারই ঘটছে। এরপর আমরা দেখতে পারি লিসার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় আর তার ব্লিডিং শুরু হয়ে যায়। সেদিন রাতেই সে একটা বাচ্চা জন্ম দেয়। পরিবারের সবাই অনেক খুশি ছিল, কারণ পরিবারে নতুন অতিথি এসেছে। সেদিনের পর থেকে চলে যায় দীর্ঘ 1 মাস, অর্থাৎ আবার চলে আসে সেই ভয়ানক লেমন ফ্রাইডের রাত।
সেই রাতে সামির বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার কাছে যাওয়ার পর সে বাহির থেকে আবার কোনো একটা আওয়াজ শুনতে পাচ্ছিল। সে জানালার কাছে যেতেই একটা হাত জানালার কাছে ধাক্কা দেয়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। ভৌতিক কিছু হতেই যাবে তখনই সেখানে চলে আসে তার মা। আর এদিকে আমরা দেখতে পাই তারা সবাই মিলে যখন পাহারা দিচ্ছিল তখনই হঠাৎ করে সেখানে বৃষ্টি চলে আসে। আবহাওয়া খারাপ হওয়ায় সুজাং আর কাসনু বাড়ির দিকে রওনা দেয়। আর এদিকে রাতে গভীর ঘুমে ছিল লিসা। হঠাৎ করেই তার ঘুম ভাঙার পর তার আশেপাশে শুধু টিকটিকি দেখছিল। ঘর ভর্তি ছিল টিকটিকি। তার চিৎকার শুনে সেখানে চলে আসে তার মা, দেবু, সামির। তারাও সেখানে অনেক টিকটিকি দেখতে পাচ্ছিল। তারা সেই ঘর থেকে বেরিয়ে যেদিকেই যাচ্ছিল সেদিকে অনেক টিকটিকি দেখতে পাচ্ছিল। তখনই সেখানে জোকো চলে আসে। বিষয়টা জোকো জানার পর তখনই সেখানে লোডশেডিং হয়ে যায়। জোকো যখন আগুন জ্বালানোর চেষ্টা করছিল তখনই আলোর ঝলকানিতে আমরা দেখতে পাই জোকোর পেছনে রুক্মিণীর আত্মা দাঁড়িয়ে আছে, কিন্তু জোকো সেটা দেখতে পায় না। জোকো সবকিছু চেক করার পর তাদের কাছে এসে বলে, আরে কি বলছো, ঘরে তো কোনো টিকটিকিই নেই। তখন লিসা যখন তার বাচ্চাকে ঘর থেকে আনতে যায় তখন সে দেখতে পায় তার বাচ্চা তো সেখানে নেই। সবাই যখন ঘরের ভেতরে হন্যে হয়ে খুঁজছিল তখন দেখা যায় সামিরের পেছন দিয়ে রুক্মিণীর আত্মার কাছেই রয়েছে লিসার বাচ্চা। আর হঠাৎ করেই সেটা সামিরের সামনে চলে আসে। আর এতে খুবই ভয় পেয়ে যায় সামির। এসব ঘটনা ঘটার পর জোকোও বুঝতে পারে এখানে আসলেই অশুভ আত্মা রয়েছে। তখনই সে আর দেবু মিলে চলে যায় এলাকাবাসীর কাছে সাহায্য চাইতে। সবার কাছে সে সাহায্য চাইতে থাকে তাদের বাচ্চা খুঁজে দেওয়ার জন্য। তারা সুজাং আর কাসনুর কাছেও যায়। তারা দুই বন্ধু যখন জানতে পারে তখনই চলে যায় সালামতের কাছে আর সাহায্য চাইতে থাকে। এলাকার সবাই মিলে খুঁজতে থাকে সেই বাচ্চাকে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না। সালামত তখন চলে আসে তাদের বাড়িতে এবং সে বলছিল, আমি এই বিষয়ে বেশি একটা সাহায্য করতে পারবো না, কারণ আমার এতটা ক্ষমতা নেই। তবে কিছু হলে হয়তো তোমাদের সাহায্য করতে পারবো। আমি যতটুকু জানি চেষ্টা করব। কবিরাজের মাধ্যমে সালামত চলে যায় রুক্মিণীর দুনিয়ায়। সেখানে গিয়ে সে রুক্মিণীর সাথে কথা বলার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সে গিয়ে পৌঁছায় সেই জেলের সামনে। জেলের ভেতর সালামত ঢুকে দেখতে পায় প্রেগনেন্ট অবস্থায় রুক্মিণী বসে আছে। রুক্মিণী তাকে বলছিল, আমার সাথে যে অন্যায় হয়েছে আমি সেটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। যারা এই বাড়িতে এসেছে তাদের সবাইকে বল তারা যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, না হলে আমি তাদেরকেও শেষ করে দিব। আমরা দেখতে পাই সালামত এটা শুনে আসল দুনিয়ায় ফেরত আসে। আর সে বলতে থাকে যে এখন আর আমার কিছুই করার নেই, এখন শুধু মহান আল্লাহ তাআলাই লিসার বাচ্চা এনে দিতে পারবে। লিসা এসব শুনে কান্নাকাটি করতে শুরু করে। তখনই সামি শুনতে পায় বাইরে থেকে যেন বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তখন তারা সবাই বাড়ির বাইরে যেতেই যাবে তখনই বাড়ির সব দরজা বন্ধ হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি রুক্মিণী কেন লিসার বাচ্চা নিয়ে গিয়েছে। সে যখন বাচ্চা জন্ম দেয় সেই বাচ্চাটি আসলে মৃত জন্মেছিল। সে তার বাচ্চাকে আদর করতে পারেনি, তাই সে লিসার বাচ্চাকে নিয়ে যায়। সে ততদিন তাদের পরিবারের কাছে আসেনি যতদিন না লিসা বাচ্চা জন্ম দিয়েছিল। অর্থাৎ সে লিসার বাচ্চা জন্ম দেওয়ার অপেক্ষায় ছিল যাতে সে বাচ্চাটিকে নিয়ে চলে যেতে পারে। ঘরের ভেতর সবাই আটকা পড়েছিল। ঠিক তখনই সবার সামনে বিকট ভয়ানক এক অদ্ভুত হাসি দিয়ে রুক্মিণী বাচ্চা নিয়ে হাজির হয়। তার কাছ থেকে বাচ্চাকে আনার জন্য সালামত, কাসনু ও সোজাং যায়। চোখের পলকে তারা জঙ্গলে আলাদা আলাদা হয়ে যায়। অর্থাৎ সেই শয়তান তাদেরকে আলাদা আলাদা করে ভয় দেখাতে শুরু করে। সোজাং এসব দেখে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে পাওয়ার পর সালামত আর কাসনু মিলে জ্ঞান ফিরায়। এদিকে আমরা দেখতে পারি অবশেষে সেই ঘরের দরজা ভেঙে তারা সবাই বাইরে বেরিয়ে আসে এবং বাচ্চার কান্নার আওয়াজ শুনে সেই জেলখানার ভেতরে চলে যায়। সেটার তালা ভেঙে কোনো রকমে সেই বাচ্চাকে তারা উদ্ধার করে। এদিকে আমরা দেখতে পাই জঙ্গলে কাসনু, সুজাং, সালামত সেই শয়তানকে কিছু একটা বলছিল। আমরা প্রথম থেকেই জঙ্গলের গাছের ওপরে যে অবয়বটাকে বসে গান গাইতে দেখতে পাচ্ছিলাম সেটা ছিল আসলে রুক্মিণীর প্রেমিক বুয়ুত। সে রুক্মিণীকে খুবই ভালোবাসতো। ভালোবাসা ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় রুক্মিণী, যেটা সহ্য করতে না পেরে বুয়ুত আত্মহত্যা করে এবং সে মরার পর থেকেই এই গাছের মধ্যে বসে একটানা গান গাইতে শুরু করে। এর পরের দিন আমরা দেখতে পাই সালামত তাদেরকে বলছে এই বাড়িতে রুক্মিণীর আত্মা মিশে গিয়েছে, তাই সে এই বাড়ি থেকে কখনোই যাবে না। যে ফরেস্ট অফিসার এখানে এসেছিল তারা তার প্রতি অনেক অন্যায় করেছিল, তাই যারা এখানে নতুন আসে তাদের ক্ষতি করতে চায় রুক্মিণী। এইবার জোকোর এই বিষয়টা বুঝতে পারে যে এখানে থাকা তার পরিবার জন্য আসলেই ক্ষতিকর। তখন সে সিদ্ধান্ত নেয় সে তাদের পুরনো বাড়িতেই ফেরত যাবে। এরপর আমরা দেখতে পাই তারা এখান থেকে সব গুছিয়ে চলে যাওয়ার সময় জোকোর কলিগ সুজাং ও কাসনু খুবই কান্না করতে থাকে। তারা খুবই ইমোশনাল হয়ে যায়। দৃশ্য আসে বর্তমানে, যেখানে বড় সামির ভৌতিক বাড়ির সাথে ঘটা ঘটনা আমাদেরকে বলছিল। সেখানে সে বলছিল এখন আমার আর ভয় লাগে না, কিন্তু আমরা দেখতে পাই যে তার পেছনেই রুক্মিণীর আত্মা রয়েছে।
ঘটনার শেষে আমরা দেখতে পাই সামিরের মা কথা রাখার জন্য বাড়ি ফেরার পর সামিরকে একটা গাড়ি কিনে দেয়, কিন্তু গাড়িটি যেই মেয়ে তার হাতে দেয় তার মুখের হাসিটা ছিল অদ্ভুত। এটা থেকে আমরা বুঝতে পারি সামিরের সাথেই ফিরে গিয়েছে রুক্মিণীর আত্মা, সেটা এখন তার সাথেই থাকা শুরু করে দিয়েছে, তাই সে আর ভয় পায় না। ওই যে আমরা দেখছিলাম সামিরকে জঙ্গলে নিয়ে গিয়েছিল রুক্মিণী, আর সেখান থেকে সালামত তাকে একটা তাবিজ দিয়েছিল। ওই সালামতের রূপ নিয়ে রুক্মিণী তাকে একটা তাবিজ দেয়, আর সেই তাবিজের মাধ্যমেই তার সাথে থাকতে শুরু করে। আসলে এই গল্পটি সত্য ঘটনার উপর নির্মিত। মুভির শেষে দেখানো হয়েছে আসল সামির, লিসা ও তার মাকে। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।